আজকে আমরা সমাধান করব এবিটিএ টেস্ট পেপারের এসসি 12 পৃষ্ঠার 2 নম্বর মডেল প্রশ্ন। এবিটিএ যে মডেল, তো প্রথম দিন আমি তোমাদের 1 নম্বর মডেলটা করিয়ে দিয়েছি, প্রায় পুরোটাই এমসিকিউ ছাড়া সবই আলোচনা করে দিয়েছি। তোমরা এমসিকিউগুলো দেখেছো নিশ্চয়ই, আর টেস্ট পেপারটা ভালো করে করো। এখন সময় আছে কিছুদিন হাতে, যতটা পারা যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো ভালো করে ফলো করবে, তাহলেই দেখবে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল পাচ্ছ। তো শুরু করা যাক। আমরা সেকশন 2 গ্রুপ বি থেকে শুরু করব। প্রথম প্রশ্ন দিয়েছে এসআই পদ্ধতিতে ধারকত্বের এককের সংজ্ঞা দাও, মানে ফ্যারাডের সংজ্ঞা দিতে হবে, দেখে নেবে। ধারকত্বের মাত্রা নির্ণয় করো, আশা করি পারবে। 2 এর সঙ্গে দিয়েছে সচলতা কাকে বলে। সচলতা আমরা জানি ভিডি ইকুয়ালস টু হচ্ছে মিউ ই, একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের যে অনুপ্রবাহের বেগ, সেটাই হলো সচলতা। তার সঙ্গে প্রমাণ করতে দিয়েছে যে সমান হচ্ছে সিগমা ই, যেটা ওহমের সূত্রের ভেক্টর রূপ। এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা দুটো সম্পর্ক জানি। একটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ। কোনটা কি জিনিস তোমরা জানো? ভিডিটা হলো অনুপ্রবাহের বেগ, আইটা প্রবাহ মাত্রা, এনটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, একক আয়তন ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদ, আর এটা হলো ইলেকট্রনের আধান। আবার ভিডি ইকুয়ালস টু জানি মিউ ইনটু ই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব কোনটা কি জিনিস পাশে লিখে দেবে। ঠিক আছে, কোনটা কি জিনিস পাশে লিখে দিতে হবে, মুখে মুখে বলছি। তাহলে এন ই এ সমান মিউ ই, আই বাই এ। তাহলে আই বাই এটা কত চলে আসছে? এন ই মিউ ইনটু ই। আই বাই এ হচ্ছে জে, এটা হলো সিগমা, এন ই মিউ মানে সিগমা পরিবাহিতা। তাহলে প্রমাণ হয়ে গেছে কোনটা কি জিনিস পাশে পাশে লিখবে। যেটা হলো প্রবাহ ঘনত্ব আই বাই এ, মানে একক ক্ষেত্রফলে কতটা প্রবাহ মাত্রা, এটা 1 নম্বর দিয়েছে, শুধু পাশে কোনটা কি লিখে দেবে। আর ধারকত্বের একক আর মাত্রাটা নিজেরা একটু করে নেবে, সহজ জিনিস। ধারকত্বের মাত্রাটা আমি দেখিয়ে দিচ্ছি। একের সঙ্গে আছে ধারকত্বের মাত্রা। ধারকত্বের মাত্রা বার করতে গেলে তোমরা সুবিধা নেবে কোনটা? শক্তি সমান হাফ সি স্কয়ার, এখান থেকে বার করবে। তাহলে এটা শক্তি মানে m l স্কয়ার t মাইনাস 2, ধারকত্বের মাত্রা c, v মানে হচ্ছে বিভব, এনার্জি পার ইউনিট চার্জ, ওয়ার্ক ডান পার w বাই q। তাহলে হবে ml স্কয়ার t মাইনাস 2 বাই it, q মানে it হোল স্কয়ার। তাহলে এখান থেকে c এর মাত্রা একটা কেটে যাচ্ছে, c এর মাত্রিক সংকেত আসছে i স্কয়ার t স্কয়ার বাই ml স্কয়ার t মাইনাস 2। তাহলে কত চলে আসছে? m ইনভার্স l টু দি পাওয়ার মাইনাস 2 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। তাহলে এটাই হচ্ছে ধারকত্বের মাত্রিক সংকেত। মাত্রা তাহলে কত? m এর মাত্রা -1, l এর মাত্রা -2। এখানে একটা পাওয়ার কেটে গেছে, একটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। v মানে w বাই q, q মানে it, q মানে আধান মানে প্রবাহ মাত্রা ইনটু সময়, সেখান থেকে আমরা করে ফেললাম। আচ্ছা, রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা দাও। প্রতি একক প্রাথমিক রোধে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধের মানের যে পরিবর্তন ঘটে, সেটাই হলো তার উষ্ণতা গুণাঙ্ক। এসআই একক কি? পার কেলভিন। আমার রোধের উষ্ণতা গুণাঙ্কের এসআই একক হচ্ছে পার কেলভিন। আচ্ছা, 3 এরটা বলেছে ব্যবহৃত চিহ্নের সাহায্যে লরেন্জ বলের সমীকরণটি লেখো।
তিনেরটা কি লরেন্স ফোর্স F সমান Q ইন্টু V ক্রস B, এটা চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র হলে লরেন্স বল এটা, তড়িৎ ক্ষেত্র হলে F সমান QE। দুটোই যদি উপস্থিত থাকে তড়িৎ চুম্বকীয়, এটা হলো F ম্যাগনেটিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড। দুটোই যদি থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি হয়, তাহলে Q ইন্টু E প্লাস V ক্রস B। এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটোই বর্তমান, সেই ক্ষেত্রে লরেন্স ফোর্স এটা। তো বোঝা গেল হিসেবটা কি করে আসছে, দুটোকে আমরা যোগ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যামেরাটা ঠিক করতে হবে। এরপরে চলে আসবো পরবর্তী প্রশ্ন। চারের প্রশ্ন কি বলেছে আমরা দেখি। কোন বস্তুকে উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার, উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3 হয়, বক্রতা ব্যাসার্ধ কত? চারের উত্তল দর্পণ, বস্তু রেখেছি এখানে অবজেক্ট, তার ইমেজ এদিকে হবে, কারণ উত্তল দর্পণে সর্বদা অসৎ বিম্ব তৈরি হয় উত্তল দর্পণে। ইউ বলেছে কত? 60 সেমি। ম্যাগনিফিকেশন দিয়েছে কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর 1/3, তাহলে ভি বাই ইউটা বলে দিয়েছে 1/3, তাহলে ভি পেয়ে যাচ্ছি কত? 20। তাহলে এইটুকুনি 20, দিকটা প্লাস দিকটা মাইনাস, তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই এফ ইউ ইকুয়ালস টু 2 বাই আর। আরটা বার করতে হবে, তাহলে ভিটা কত বসবে? ভি বসবে হচ্ছে 20, ইউ বসবে কত? -60, কারণ মাইনাসের দিকে আছে। তাহলে এটা বসিয়ে দিলে 1 বাই 20 প্লাস 1 বাই -60 ইকুয়ালস টু 2 বাই আর। আরটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা হলো 60, 3 বিয়োগ 1, তাহলে আর চলে এলো 2 2 কেটে গিয়ে 60 সেমি। তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ চলে এলো 60 সেন্টিমিটার। অথবা প্রমাণ করো উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদাই খর্বাকৃতি অসৎ বিম্ব গঠিত হয়। ছবি এঁকে প্রমাণ করবে এটা। আচ্ছা, তারপরে কি? পিএন জাংশন ডায়োডের, পিএন সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত ব্যাসের ক্ষেত্রে ভিআই লেখচিত্র এখানে আঁকছি। পাঁচেরটা কি বলেছে? পিএন জাংশন ডায়োডের সম্মুখ ব্যাসের ভিআই লেখচিত্র। আই লিখবে এখানে মিলি অ্যাম্পিয়ার, এখানে আই লিখবে মাইক্রো অ্যাম্পিয়ার, এদিকে মাইনাস ভি। যেখান থেকে স্টার্ট হলো সেটা হচ্ছে কাট ইন ভোল্টেজ, এখানে স্পর্শক টানবে, এটার নাম দেওয়া হচ্ছে নিউ ভোল্টেজ। ছবিটা পরিষ্কার আসছে? এটার নাম দেওয়া হচ্ছে নিউ ভোল্টেজ। আর এদিকটা হলো ফরওয়ার্ড, এদিকটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল।
রিভার্স বায়াসটা কেমন হবে? 0 থেকে শুরু করে নামবে, এটা মাইক্রোঅ্যাম্পিয়ার, এই ভ্যালুটা এদিকে 0.8 অবধি আসবো নেগেটিভে, এই ভ্যালুটা হচ্ছে -10 মাইক্রোঅ্যাম্পিয়ার, এদিকটা হচ্ছে রিভার্স বায়াস, বিপরীত বায়াস। তো এইভাবে তোমাদের ছায়া প্রকাশনীর বইতে যে ছবিটা আছে, ছবিটা খুব একটা সঠিক নেই, তো সেটা ঠিক করে করতে হবে, যেটা দেখিয়ে দিলাম সেটাই করবে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের ট্রানজিস্টরের সবসময় নিঃসারক ভূমি সম্মুখ বায়াস আর সংগ্রাহক ভূমিকে বিপরীত বায়াস। আগের মডেলে আমি বলে দিয়েছি উত্তর। পাঁচ হলো। এবার গ্রুপ সি শুরু করছি। গ্রুপ সিতে প্রথম কি দিয়েছে, একটা সি ধারকত্বের কিউ আধানে আহিত করলে সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করে নেবে। ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে ধারকে কে পরবৈদ্যুতিক ধ্রুবক। প্রথমটা হচ্ছে 6, শক্তি হবে হচ্ছে q²/2c, এটা প্রমাণ করবে। এটা আমি আর প্রমাণটা দেখিয়ে দিলাম না, বইতে পেয়ে যাবে। 6 সঙ্গে যেটা আছে, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে একটি ধারকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে এর পরাবৈদ্যুতিক দ্বারা পূর্ণ করা হলে সঞ্চিত শক্তি। সেকেন্ড পার্ট মনে রাখবে, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন অবস্থায় ব্যাটারি যদি বিচ্ছিন্ন থাকে, ব্যাটারি থেকে যদি আমরা বিচ্ছিন্ন করে দিই, তাহলে কিউ কনস্ট্যান্ট, আধানের মানের কোনো পরিবর্তন হবে না। শক্তি আর তড়িৎ ক্ষেত্র কিভাবে পরিবর্তিত হয়, তো শূন্য মাধ্যমে ধারকত্ব যদি সি হয়, সি 0 হয়, তাহলে কে মাধ্যম প্রবেশ করলে ধারকত্ব হবে কে সি0, ধারকত্ব কে গুণ বৃদ্ধি পাবে, এই তো তার পরবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা। সুতরাং শক্তি কি q²/2c, তাহলে প্রথমে কত ছিল 2c0, এটা প্রাথমিক। আর অন্তিমটা কত হবে, অন্তিম শক্তি প্রবেশ করানোর পর q²/2 kc0, তার মানে প্রাথমিক শক্তিটাকে যদি আমরা ই ধরি, তাহলে এটা হবে E/k লেস দ্যান E। তার মানে সঞ্চিত শক্তির হ্রাস পাবে, কে ভাগ হয়ে যাবে, সঞ্চিত শক্তির পরিমাণ হ্রাস পাবে এবং সেটা কে ভাগ হয়ে যাবে। আর কি বলেছে, তড়িৎ ক্ষেত্র বিভব কত হবে, বিভব যদি ভাবি, v কাস্ট হচ্ছে q/c, qটা কনস্ট্যান্ট, তাহলে কত হবে q বাই, প্রথমে ছিল এটা, তাহলে পরিবর্তন হয়ে কত হবে q/k c0, তাহলে v/k, তাহলে বিভব কমবে। এবার তড়িৎ ক্ষেত্র মানে কি, বিভব বাই দৈর্ঘ্য, v/d, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান v/d, তাহলে কত হচ্ছে সেটা
মানে ভি বাই ডি, অতএব ই সমানুপাতিক ভি, ই সমানুপাতিক ভি, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ প্রাবল্য হবে প্রাথমিক মানের 1/k গুণ, আগে তড়িৎ ক্ষেত্র যা ছিল তার 1/k গুণ হয়ে যাবে। কেন? বিভবটা তো 1/k গুণ হয়েছে। এবার বিভবের সঙ্গে ক্ষেত্র প্রাবল্য সমানুপাতিক, ভি বাই ডি, ডিটা হলো দূরত্ব, দুটো সমান্তরাল পাত, তাদের দূরত্বটা ডি, এই হলো তড়িৎ ক্ষেত্র, এটা গ্রাউন্ড করা আছে। ঠিক আছে, তাহলে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করলে আধানটা ধ্রুবক থাকবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, ফলে সঞ্চিত আধান এক থাকলেও শক্তি হ্রাস পাবে, বিভব হ্রাস পাবে এবং প্রাবল্যও হ্রাস পাবে, সবগুলোই হ্রাস পাবে। এরপর 6 অথবা একটা অঙ্ক আছে, আমরা দেখব, তোমরা ঠিক করে পড়ে নেবে। কি বলেছে? একটি সমান্তরাল পাত ধারকের পরিবাহী প্লেট দুটি পরস্পর 2 সেন্টিমিটার দূরে আছে। এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, এদের মধ্যে 1 সেন্টিমিটার বেধের একটি k = 5 মাধ্যম প্রবেশ করানো হলো। তাহলে প্রথমে এটা ছিল শূন্য মাধ্যম, k = 1, তাহলে এর ধারকত্ব কত হবে? ε0 a/d, ডিটা তাহলে কত? 2/100 মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। মাঝখানে একটা মাধ্যম প্রবেশ করেছে দ্বিতীয় ক্ষেত্রে। কি বলেছে? পরিবাহী পাত দুটি পারস্পরিক অবস্থান পরিবর্তন করে এমন দূরে আনা হলো যাতে করে ধারকত্ব একই থাকে। প্লেট দুটির দূরত্ব এখন কত? দেখো, যদি মাঝখানে মাধ্যম প্রবেশ করায় তাহলে ধারকত্ব বাড়ে, দূরত্বটাকে বাড়িয়ে আবার ধারকত্বটাকে আগের মানে নিয়ে যেতে হবে। তাহলে এখন দূরত্বটা তাহলে কতখানি বলেছে? 1 সেন্টিমিটার, এটুকু একটা মাধ্যম দেওয়া হয়েছে। এখন দূরত্বটা ধরলাম x, বাড়ি আমরা 1 সেমি করেছি, আগে 2 সেমি ছিল, বাড়ি 1 সেমি করে দিয়েছি, আর এটা হচ্ছে 1 সেমি। এটা k = 5, এখানে k = তাহলে এখানে 1, এই মাধ্যমটাই k = 5, তাহলে এতে ধারকত্ব বলছে একই থাকবে। এখন তাহলে ধারকত্ব কত এই ক্ষেত্রে? তাহলে এইটুকুনি কত? x - 1, তাহলে এখন ধারকত্ব নতুন এই দ্বিতীয় ছবিতে ধারকত্ব তাহলে কত হবে? ε0 a সামেশন অফ d/k, ε0 a বাই সামেশন অফ d/k। ডিটা কত? ডিটা হচ্ছে আমাদের, মানে এটাকে বাই 1 প্লাস এটাকে সেমিতে করে নিচ্ছি, সেমি থেকে সরি মিটারে করে নিচ্ছি, বাই কে কত? d/k, এটা এর ক্ষেত্রে কত? 1/100/5। কি সূত্র? দুটো মাধ্যম থাকলে ε0 a সামেশন অফ b/k, এর ক্ষেত্রে ডিটা কত? x - 1/100 বাই k 1, এর ক্ষেত্রে ডিটা কত? 1 সেমি, মানে 1/100 মিটারে করলে বাই 5, দুটো সমান প্রশ্ন অনুসারে। অতএব ε0 a বাই d কত ছিল প্রথমে? 2/100 সমান কত? ε0 x - 1 বাই 100 প্লাস 1/500।
দুটোর ধারকত্ব বলেছে সমান, আগেও যা ছিল পরেও তাই, তাহলে এক্সট্রা বার করতে হবে। তাহলে এখানে এপসাইলন 0 এটা কেটে যাচ্ছে, তাহলে x - 1 প্লাস 1/5 ইকুয়ালস টু 2। 100টা কমন নিয়ে কেটে দিলে এরকম আসছে, তাহলে x ইকুয়ালস টু আসছে কত 2 - 1/5 প্লাস 1, তাহলে 3 - 1/5 মানে 2.8 সেন্টিমিটার। তাহলে এখন ধারকের দুটি প্লেটের মধ্যবর্তী ব্যবধান, প্লেট দুটির দূরত্ব এখন কত 2.8 সেন্টিমিটার হচ্ছে। এখন খুব ভালো অঙ্কটা আমরা করে ফেলেছি। 2.8 সেন্টিমিটার ধারকের প্লেট দুটির মধ্যবর্তী ব্যবধান। 6 কমপ্লিট। সাথে বলেছে স্থির তড়িৎ সংক্রান্ত গাউসের উপপাদ্যটি লেখো। অসীম বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, লিঙ্ক আমি দিয়ে দেবো, ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো, কিংবা আমার চ্যানেলে গিয়ে ভিডিওর মধ্যে বা প্লেলিস্টের মধ্যেও স্থির তড়িতের ভিডিও থেকে করে নিতে পারো। দেখাও যে সমান্তরাল সমবায় তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। খুবই সহজ ব্যাপার। আরেকটা সমান্তরাল সমবায় তুল্য রোধের সূত্র কি? 1/Rp equals to 1/R1 plus 1/R2 এরকম করে চলে। তাহলে এখান থেকে বলতে পারি কি 1/Rp greater than 1/R1, 1/Rp greater than 1/R2। তাহলে অতএব এখান থেকে বলা যায় তুল্য রোধ less than R1, অতএব Rp less than R2। তার মানে কতগুলো রোধকে সমান্তরালে যুক্ত করলে যে তুল্য রোধটা পাওয়া যাবে সেই তুল্য রোধের মান সমান্তরালে যুক্ত প্রত্যেকটা রোধ থেকেই ছোট হবে। ধরো বললাম আমরা 3 আর 6কে সমান্তরালে যুক্ত করেছি, তাহলে কত হবে 1 এর 3 যোগ 1 এর 6, হিসাব করলে এটা আসছে আমাদের কত 6, উপরে এলো 3 মানে 2 উত্তর আসছে। তাহলে দেখো 3 আর 6 দুটো সমান্তরালে তুল্য করলে উত্তর আসছে 2, দুইটা তো 3 এর থেকেও ছোট 6 এর থেকেও ছোট, তার মানে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধটা সবসময় ছোট হবে। আচ্ছা, তারপরে বলছে পোটেনশিওমিটারের সুবিধিতা কিভাবে বৃদ্ধি করা যায়? পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে সুবিধিতা বৃদ্ধি হবে, তারের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করলে সুবিধিতা বৃদ্ধি পাবে। E0/L, L যত বাড়বে E0/L-টাকে বলা হচ্ছে বিভবের নতিমাত্রা। তো বিভবের নতিমাত্রা যত ছোট হবে তত সুবিধিতা বৃদ্ধি পাবে। তো E0/L-কে যদি ছোট করতে হয় তাহলে L-টাকে বাড়াতে হবে, মানে তারের দৈর্ঘ্য। সেই জন্য প্রশ্ন আসে দীর্ঘ তারযুক্ত পোটেনশিওমিটার কেন পছন্দ করা হয়? কারণ দৈর্ঘ্য যত বাড়বে পোটেনশিওমিটারের সুবিধিতা তত বৃদ্ধি পাবে। আচ্ছা, উষ্ণতা পরিবর্তনের সাথে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করে দেখে নেবে। নষ্ট ভোল্ট কি? আভ্যন্তরীণ রোধে বিভব পতন। কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? থিওরি প্রশ্ন। বায়োসাভার্টের সূত্রের সাহায্যে বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। করে নেবে, খুবই সহজ। বায়োসাভার্ট সূত্রের অক্ষে মানে কেন্দ্র বৃত্তের অক্ষে μ0ni² / 2 × a² + x² × 3/2। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কিন্তু দেখে নেবে। আর ভিডিও ক্লাসও দেখতে পারো, সেখানেও করিয়ে দেওয়া আছে। ম্যাগনেটিক এফেক্ট অফ স্টেডি কারেন্ট, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, 9 অথবা সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল তড়িতাধানের উপর যে বল, কত বল কাজ করে? QVB sin 90, তাহলে QVB কাজ করবে। চৌম্বক বল একটি কার্যহীন বল, কারণ কি? আমরা কি জানি? টেস্ট পেপারের প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন, প্রত্যেকটাই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 9 অথবা আমরা লরেন্স বলের ফর্মুলাকে জানি F = Q V × B। তো কোন একটা আধান, ধরে এটা চুম্বক ক্ষেত্র, কোন একটা আধান গতিশীল হচ্ছে V বেগে,
তাহলে ভি ক্রস বি করলে ফোর্সটা কোন দিকে আসছে, নিচের দিকে। তো কণার যে সরণ, এখানে ভি পারপেন্ডিকুলার এর কণার বেগ যেদিকে হয় বলটা তার সঙ্গে সমকোণে কাজ করে, কারণ ভি ক্রস বি এর অভিমুখটা হচ্ছে ভি আর বি যে তলে আছে সেই তলের সাথে লম্ব দিকে ফোর্সটা কাজ করবে, প্রত্যেকটার সাথে লম্ব হবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মও ভাবতে পারি। এবার বেগ যেদিকে সরণটাও সেদিকে, তাহলে সরণ আর বল যদি লম্ব হয় তাহলে কৃতকার্য হবে F ডট S সমান 0। এই কারণে বলা হচ্ছে তাহলে কণার সরণ আর কণার উপর যে চৌম্বক বল সেটা লম্বভাবে কাজ করে, সরণ আর বলটা সমকোণে কাজ করে, সেই জন্য এটা হচ্ছে কার্যহীন বল। আচ্ছা, এর সঙ্গে ওটা তো পারবে, সমকোণে গেলে বলে দিলাম QVB। সাইক্লোট্রন কম্পাঙ্ক কি নিউট্রনকে ত্বরান্বিত করা, সাইক্লোট্রন কি নিউট্রনকে ত্বরান্বিত করতে পারবে? না, পারবে না, কারণ নিউট্রন হচ্ছে আধানবিহীন কণা। আধানবিহীন কণার ক্ষেত্রে সাইক্লোট্রন ত্বরান্বিত করা যায় না। সাইক্লোট্রন প্রধানত ধনাত্মক আধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় ত্বরান্বিত করার জন্য। আচ্ছা, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র মানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা বিবৃত করে লিখতে বলেছে। চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধপথ দ্বারা সীমাবদ্ধ প্রবাহ মাত্রা μ0 গুণ B ডট dl ক্লোজ লাইন ইন্টিগ্রাল B ডট dl সমান μ0I। গাণিতিক রূপটা অবশ্যই লিখতে হবে। টেসলা এককের সংজ্ঞা দাও, পারবে। এল দৈর্ঘ্যের একটি তারকে n পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করে B চৌম্বক প্রাবল্যের ক্ষেত্রে ঝরানো হলো। লুপের মধ্যে I প্রবাহ গেলে টর্কের মান কত হবে? বিনা সাইন থিটা। এটা আমাদের টর্কের ফর্মুলা 10 অথবা এল দৈর্ঘ্যের তারকে n পাকের বৃত্তাকার কুণ্ডলী, তার মানে n ইনটু 2πr সমান হচ্ছে l। তাহলে r কত চলে এলো? এল দৈর্ঘ্যের তার দিয়ে n পাকের কুণ্ডলী, তাহলে একটার পাকের পরিধি 2πr, n পাকের মোট পরিধিটা l, lটা হলো মোট দৈর্ঘ্য। তাহলে r চলে এলো কত? l বাই 2πl, এটা ব্যাসার্ধ। আচ্ছা, টর্কের সূত্র কি? BINA। সর্বাধিক টর্ক বিনা সাইন থিটা হয়। সর্বোচ্চ টর্ক BINA। B থাকলো, I প্রবাহ থাকলো, n কত? n থাকলো, এরিয়া হলো পাই r স্কয়ার। r স্কয়ার মানে হচ্ছে l স্কয়ার বাই 4 পাই স্কয়ার l স্কয়ার। তাহলে BI l স্কয়ার বাই 4 পাই n। এটাই হচ্ছে টর্কের মান। BI l স্কয়ার বাই 4 পাই n হলো টর্কের, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে তার উত্তর। এরপরে আমরা চলে আসি 10 অথবা করলাম 11 নম্বর অঙ্ক। দাগে প্রশ্ন বলেছে কোন প্রিজমের প্রতিসারক কোণ এ বলেছে 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক বলে দিয়েছে মিউ √7/3। প্রিজমের কোন প্রতিসারক তলে আপতিত আলোক রশ্মি ন্যূনতম কত হলে প্রিজম থেকে গা ঘেঁষে নির্গত হয়, মানে আপতন কোণের সীমাস্থ মান।
আপতন কোণের মানে আলোটা এইভাবে যাবে, এই দিয়ে চলে যাবে। I1 টা বার করতে হবে। এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি, এটা R1, এটা A, এটা মিউ। তাহলে আমরা এটাকে সমাধান করে ফেলি। তাহলে আমাদের sin I সমান হচ্ছে মিউ sin A মাইনাস থিটা সি, কারণ R1 প্লাস থিটা সি সংকট কোণ সমান A, তাহলে A মাইনাস থিটা সি হলো R1, sin I1 বাই sin R1 ইকুয়ালস টু মিউ স্নেলের সূত্র। তাহলে I1 টা চলে আসছে sin ইনভার্স মিউ sin A cos theta c minus cos A sin theta c। এটা আমরা ক্যালকুলেশন করব, এটা বুঝে নিই। তাহলে sin ইনভার্স, দেখো sin theta c সমান 1 বাই মিউ, sin theta c মানটা কত 1 বাই মিউ। তাহলে সেখান থেকে যদি আমরা দেখো এটা আসছে কত, মিউ ভেঙে ভেঙে করি sin a √1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার, cos থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস cos থিটা c বা cos a 1 বাই মিউ। তাহলে আলটিমেটলি চলে এলো sin ইনভার্স sin a মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস cos a। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা দুটো মান a আর মিউ দেওয়া আছে, দুটো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে হিসাবটা ক্যালকুলেট করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে ক্যালকুলেটরের মানটা বসাই, sin ইনভার্স ব্র্যাকেট sin 60 √, মিউ স্কয়ার মানে 7/3 মাইনাস 1 মাইনাস cos 60। এলো 30, তোমরা হিসাব করে দেখবে এটা আসছে 30। তাহলে I1 এর মানটা, I1 কিন্তু হবে, I1 যত কমবে, I1 বাড়লে কিন্তু R1 বাড়ে, তার মানে I1 লেস দ্যান ইকুয়ালস টু, উত্তর লেখার সময় লেস দ্যান ইকুয়ালস টু সীমাস্থ মান 30 ডিগ্রি, 30 বা তার কম হলে এখানে ঘটনাটা ঘটতে পারে I1 লেস দ্যান ইকুয়ালস টু 30 ডিগ্রি। আচ্ছা আমরা করলাম কত নম্বর, এটা 11 অথবা 11 অথবা বলেছে কি বিশ্লেষণী ক্ষমতা বলতে কি বোঝো পড়ে নেবে, একটা অঙ্ক দিয়েছে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা রিজলভিং পাওয়ার RP 2 mu sin theta by 1.22 lambda। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, থিটাটা হলো শঙ্কুর অর্ধকোণ আর মিউটা হলো প্রতিসরাঙ্ক। তো কি দিয়েছে, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিশ্লেষণী ক্ষমতা 10⁴। তাহলে 4000 অ্যাংস্ট্রম এর জন্য কত, তাহলে দেখো রিজলভিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে RP1 বাই RP2 সমান λ2 বাই λ1। প্রথম ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা দিয়েছে 10⁴, দ্বিতীয়টা বার করতে হবে। 6000 4000 এর জন্য কত, তাহলে 4000
বাই 6000, তাহলে হলো 2 এর 3, তাহলে rp2 চলে এলো 4000 অ্যাংস্ট্রম হলে বিশ্লেষণী ক্ষমতা হবে rp মানে রিজলভিং পাওয়ার, তাহলে 3/2 ইনটু 10⁴ একক হবে না, তাহলে 1.5 ইনটু 10⁴, তাহলে 4000 অ্যাংস্ট্রম এর জন্য বিশ্লেষণী ক্ষমতা কত আসছে 1.5 ইনটু 10⁴, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থের রাশিমালা পারবে করতে? লেখচিত্রের সাহায্যে প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত আলোকরশ্মির ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। এটা মুছে দিলাম। বারোর অথবা তো আই ডেল্টা লেখচিত্র যদি আঁকা হয়, এদিকে আই এদিকে ডেল্টা, ঠিক এরকম দেখতে আসে। আমরা কি জানি, ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস a। i1 যত বড় হয় i2 তত ছোট হয়, i1 বাড়লে i2 কমে। এখানে আমরা যদি একটা পয়েন্ট কল্পনা করি ডেল্টা, এই পয়েন্টের ক্ষেত্রে আর এই পয়েন্টের ডেল্টা দুটো সেম, তো এর করসপন্ডিং ভ্যালুটা i1 আর এটা করসপন্ডিং ভ্যালু i2। এবার দেখো, আমরা যদি পরবর্তী আরেকটা বিন্দু নিই, এইখানে যদি একটা বিন্দু নিই, এখানে ডেল্টা যে এখানেও তাই, তাহলে এই ক্ষেত্রে এই ডেল্টার সাপেক্ষে i1টা কি হয়েছে, i1টা ডান দিকে সরেছে। টেস্ট বার পেজ খুলে যাচ্ছে, যাই হোক i1টা এখানে দেখো এদিকে সরেছে, তাহলে i1 যত বাড়ছে i2 কমছে, এবং সর্বনিম্ন বিন্দুতে এসে একটা পয়েন্টে এসে দুটো ভ্যালু সমান হয়ে যাবে। এই পয়েন্টে i1 সমান i2, সেখানেই হচ্ছে চ্যুতিকোণটা সর্বনিম্ন, এটাকেই বলা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ। তাহলে i1 যত বাড়বে, আপতন কোণ যত বাড়ে নির্গমন তত কমে, এবং একটা পয়েন্টে এসে দুটোর মান সমান হয়, সেখানেই প্রিজমে আলোকরশ্মির চ্যুতির মান সর্বনিম্ন হয়। আচ্ছা, বিপদ সংকেতের ক্ষেত্রে লাল আলো ব্যবহার করা কেন, ছোট থেকেই জানো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষেপণ কম, সেই জন্য, আর বেগটা বেশি। আচ্ছা, কোন শর্তে অবতল দর্পণের বস্তু প্রতিবিম্ব সর্বদা একই পার্শ্বে অবস্থান করবে? বস্তু আর প্রতিবিম্ব যদি একই পার্শ্বে থাকে অবতল দর্পণে সদ্বিম্ব, অর্থাৎ ইউ কে ফোকাসের বাইরে থাকতে হবে, ইউ গ্রেটার দ্যান এফ। বস্তু যদি ফোকাসের বাইরে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব দর্পণের একই পাশে অবস্থান করবে। আচ্ছা, 13 সময় একটা কোশ্চেন দিয়েছে, একটি উত্তল দর্পণে 1/n গুণ আকারের প্রতিবিম্ব পাওয়া গেল, দর্পণের বক্রতা ব্যাসার্ধ r, তাহলে বস্তুর দূরত্ব কত? v/u টা বলে দিয়েছে 1/n। উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা অসৎ বিম্ব তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এখানে ইমেজ পাবো। বক্রতা ব্যাসার্ধ r বলে দিয়েছে, এটা প্লাসের দিকে এটা মাইনাস, তাহলে 1/v প্লাস 1/u প্লাস 1/2/r, তাহলে 1/v টা পজিটিভ, এটা হচ্ছে u, এটা v, ভিটাকে আমরা তাহলে পজিটিভে বসাবো u/n। কি বার করতে দিয়েছে এখানে আমাদের? বস্তুর দূরত্ব u বার করতে, তাহলে u/n প্লাস ইউটা কোন দিকে আছে? মাইনাসের দিকে আছে, মাইনাস ইউ প্লাস 2/r, তাহলে n/u minus 1/u plus 2/r
ইউটা আমরা কমন নিলাম 1 বাই ইউ n মাইনাস 1 2 বাই r, তাহলে ইউ চলে এলো, ইউ কত চলে আসছে আমাদের n মাইনাস 1 ইন্টু r বাই 2, n মাইনাস 1 ইন্টু r বাই 2। ক্যামেরাটা তুলে দিতে হবে, n মাইনাস 1 ইন্টু r বাই 2। ঠিক আছে, উত্তল দর্পণে সর্বদা অসৎ বিম্ব হয়, মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব বিপরীত দিকে থাকবে। এরও হলো। তোমরা সমাধানগুলো ভালো করে করো, অনেক কষ্ট করে করিয়ে দিচ্ছি সময় বার করে, তোমাদের যাতে ভালো হয়। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণ নিঃসারককে রাখা আছে ট্রানজিস্টরের বিবর্ধনাঙ্ক 14, বিটা বলেছে 100, বিবর্ধনাঙ্ক হচ্ছে বিটা 100, সংগ্রাহক মানে কালেক্টর আইসি বলে দিয়েছে 1 মিলি অ্যাম্পিয়ার। পরিবর্তন হলে ডেল্টা আইসি যদি এত হয় তাহলে নিঃসারক এমিটারের পরিবর্তন কত, ডেল্টা আইই কত, তাহলে আলফাটা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি সমান বিটা, আবার 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা ইকুয়ালস টু 100। বিটাটা বলেছে 100, তাহলে 1 বাই আলফা সমান 1 বাই 100 ইকুয়ালস টু 1, তাহলে 1 বাই আলফা চলে এলো, তাহলে আলফাটা কত চলে এলো 100 বাই 101, মানে ডেল্টা আইই বাই ডেল্টা আই, ডেল্টা আইসি বাই ডেল্টা আইই। আমাদের ডেল্টা আই বার করতে বলে, তাহলে ডেল্টা আই সমান কত আসছে, ডেল্টা আইসি বাই হচ্ছে আলফা, তাহলে ডেল্টা আইসিটা কত 1 বাই আলফা কত 100 বাই 101 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 101 বাই 100 মিলি অ্যাম্পিয়ার, এটাই উত্তর আসছে, মানে 10.1 মিলি অ্যাম্পিয়ার আসছে উত্তর। 10.1 কি না 1.01 তাহলে নিঃসারক প্রবাহের পরিবর্তন হবে 1.01। আচ্ছা, একটি ন্যান্ড গেটের প্রতীক আঁকো, দুটি টু ইনপুট ট্রুথ টেবিল আঁকো, ন্যান্ড গেটকে সার্বজনীন গেট। পারবে তোমরা, না পারার কিছু নেই। এবার আমরা গ্রুপ ডি তে চলে যাব। বেশিরভাগটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো একটু চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। গ্রুপ ডি, গ্রুপ বি তে কি বলেছে, পোটেনশিওমিটারের কার্যনীতি, দুটি কোষের তড়িৎচালক বল, একটি করে তড়িৎচালক বল পোটেনশিওমিটার সাহায্যে, মানে কার্যনীতি মানে ওটাই, তড়িৎচালক বল নির্ণয়। তাও দেখিয়ে দিচ্ছি একটু 15। কোষের তড়িৎচালক বল নির্ণয়, বর্তনীটা ঠিক এভাবে আঁকবে। এটা হলো জানা তড়িৎচালক বল, শ্রেণীতে যুক্ত রোধ RS, এই হলো পোটেনশিওমিটার, এখানে অজানা তড়িৎ কোষ E, এখানে গ্যালভানোমিটার, এটার দৈর্ঘ্য L, আর পোটেনশিওমিটার যে তারের রোধ ধরলাম R AB, আর এখানে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে এখান থেকে x দূরত্বে C তে। AB তারের রোধ ক্যাপিটাল R,
আর সি বিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে, ধরলাম সিতে। তার মানে এখানে কি এইটুকুনি এসি যে অতএব ভিএসি ইকুয়ালস টু এসির যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই হচ্ছে অজানা কোষের, এটা অজানা কোষের তড়িৎচালক বলে। ছবিটা ক্লিয়ার আসছে? হ্যাঁ, অজানা কোষের তড়িৎচালক বলের সাথে সমান। তো এসির ভোল্টেজ মানে কি, এখানে ধরলাম আই কারেন্ট যাচ্ছে আর এইটুকুনি রোধ, তাহলে আর এসিটা কত হবে, এসি রোধটা কত হবে, পুরোটা হচ্ছে আর, তাহলে আর বাই এল ইন্টু এক্স। এসির রোধ আর, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে, আর বাই এল, এক্স দৈর্ঘ্যের রোধ কত ইন্টু এক্স। তাহলে এটা কত হবে, আই কত, ই জিরো বাই আর এস প্লাস আর, আর এস প্লাস আর, এই বর্তনীর মোট রোধ কত, এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আর এস, এইটা হলো আর, এটা আর এস, তাহলে মোট রোধ হলো আর প্লাস আর এস, এটা হলো আই ইন্টু এইটার ভিএসি মানে কত, আই ইন্টু আর এস, এখানে আই ইন্টু এইটুকুনি রোধ, তাহলে কত আর বাই এল ইন্টু এক্স। তাহলে এটাই হয়ে গেল ই জিরো আর বাই এল ইন্টু আর এস প্লাস এ আর ইন্টু এক্স। এটাই হচ্ছে অজানা কোষের তড়িৎচালক বল। এক্সটা হচ্ছে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এই প্রান্ত থেকে, এটা x ইকুয়ালস টু 0, এটা x ইকুয়ালস টু l আর x ইকুয়ালস টু হচ্ছে x। আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব অজানা কোষের তড়িৎচালক বল মানে কি, তার যেখানে নিষ্পন্দ বিন্দু পাবো সেই ওইটুকুনি অংশের যে ভোল্টেজ হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস a and c और voltage drop across AC equals to electromotive force of the unknown cell। AC যে বিভব পতন সেটাই অজানা কোষের তড়িৎচালক বলের সাথে সমান হবে, এবং এইভাবে আমরা এই সূত্র থেকে বার করে নিতে পারবো। আচ্ছা, তারপরে দিয়েছে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করো। এখানে দেখো এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে দুটো কোষের যদি আমরা তুলনা করি তাহলে E1 বাই E2 ইকুয়ালস টু X1 বাই X2। তার মানে যেটার ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা বেশি হবে তার তড়িৎচালক বল বেশি হবে। X বেশি হলে বেশি হবে যে কোষের ক্ষেত্রে তার EMF বেশি, যেটার ক্ষেত্রে x এর মানটা বড় হবে, কারণ ব্র্যাকেট যেটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে যার ক্ষেত্রে ইএমএফটা বড় হবে আমরা কি করে বুঝবো, যেটার x এর মানটা বড় তার ইএমএফ এর মানটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। আমি থিওরিও কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ভালো করে তোমরা পড়ো সবাই, যাতে ভালোভাবে পারা যায়। সর্বাধিক ক্ষমতা সরবরাহের সূত্রটি লেখো ও প্রমাণ করো। পনেরো অথবা সর্বাধিক ক্ষমতা সরবরাহের সূত্র, এটা বাহ্যিক রোধ, তড়িৎ কোষ একটা আভ্যন্তরীণ রোধ স্মল আর, এটা ক্যাপিটাল আর। তাহলে কি কোন তড়িৎ কোষ বাহ্যিক বর্তনীতে সর্বাধিক ক্ষমতা
সরবরাহ করে যখন বাহ্যিক বর্তনীর রোধ কোষের আভ্যন্তরীণ রোধের সাথে সমান হয়, মানে ক্যাপিটাল আর স্মল আরটা যখন সমান। তো আমরা এখানে যদি পি এক্সটার্নাল ক্যালকুলেট করি, এখানে আই কারেন্ট যাচ্ছে, বাহ্যিক রোধে ক্ষমতা কত, আই স্কয়ার আর, আই মানে কত, ই স্কয়ার, আরটা লিখে নিলাম বাই, আই মানে কত, ই বাই আর প্লাস আর। তো এটাকে আমরা লিখছি ই স্কয়ার আর বাই আর মাইনাস আর হোল স্কয়ার প্লাস 4 আর। এটা বাহ্যিক রোধে কত ক্ষমতা সরবরাহ করেছে, এটা পি এক্সটার্নাল। পি এক্সটার্নাল সর্বোচ্চ হবে যখন আর মাইনাস আর হোল স্কয়ারটা শূন্য, অতএব আর সমান আর। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে কোনো বর্তনীতে বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা বা সরবরাহ ক্ষমতা কখন সর্বোচ্চ হবে, যখন আভ্যন্তরীণ রোধের মানটা বাহ্যিক বর্তনীর যে রোধ তার সাথে সমান হবে, এবং সেখান থেকে আমরা বিষয়টা প্রমাণ করেও ফেললাম। এরপর একটা অঙ্ক আছে, বর্তনীর অঙ্ক, অঙ্কটা আমরা করব। পনেরো অথবা বি, E1 এর মানটা কত দিয়েছে, E1 দিয়েছে 8, আভ্যন্তরীণ রোধ দিয়েছে 0.5 ওহম, না সরি E1 টা 4, এটা E2 আছে, E2 এর মান কত দিয়েছে 8 ভোল্ট, এখানে লিখি। আভ্যন্তরীণ রোধ দিয়েছে 1, এখানে রোধগুলো দেখিয়ে দিই। এখানে একটা 5 ওহম দিয়েছে, বর্তনীটা জুড়েছে, একটা রোধ দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে আই, এখানে কারেন্ট আই, আর এখানে দিয়েছে 6 ওহম, এটা দিয়েছে 3 ওহম, এটা 4.5 ওহম, এটা দিয়েছে 6 ওহম। এই হচ্ছে বর্তনী। এখান থেকে কি বার করতে দিয়েছে, প্রতিটি কোষের প্রবাহ মাত্রা এবং প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। ভালো অঙ্ক। প্রতিটি কোষের প্রবাহ মাত্রা এবং প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তো এটাকে আমরা একটু তুল্যটা হিসাব করে নিই। 3 আর 6 মিলে হলো 2, ছবি দেখো 5 আর 5 10, এই দুটো এক শ্রেণীতে আছে। তাহলে এটাকে আমি ছোটটাকে ছোট করি, তাহলে 10, এখানে U1 E2, এটা মিলে কত হলো, E2 মিলে হলো 2, 3 আর 6, তার সঙ্গে 4.5, 2 আর 4.5 মানে 6.5, এখানে আছে হচ্ছে 0.5, এখানে আছে হচ্ছে 1, এই 5 আর 5 মিলে আমি 10 লিখে দিয়েছি। এটা হচ্ছে 4 ভোল্ট, এই E1, এটা হচ্ছে 8 ভোল্ট E2।
আইটা বার করি, তাহলে কত হবে যদি আমরা লুপ অ্যানালাইসিস করি? তাহলে 6.5 i প্লাস 10i, 10 আর এটা মিলে হচ্ছে 11.5 সমান e2 মাইনাস e1, 8 বিয়োগ 4। তাহলে আইটা চলে এলো কত? 4 বাই, এটা হলো 17 কে 18, মানে 2 এর 9, তাহলে প্রবাহ মাত্রা হলো 2 এর 9 অ্যাম্পিয়ার। এটা 1 নম্বর কোষ নাম দিলাম, এটা 2 নম্বর। 1 নম্বর কোষের ভি হবে, দেখো এর সাপেক্ষে কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে, E1 প্লাস I R1, তাহলে E1 টা কত 4 প্লাস I কত মিলিয়েছে 2 এর 9, R1 টা কত আছে 0.5, তাহলে উত্তরটা কত আসছে আমাদের 4 প্লাস 1 এর 9, 4.11 ভোল্ট। আর 2 নম্বর মানে এটা 2 নম্বর কোষের ভি হবে E2, কারেন্টটা ঠিক আছে, তাহলে মাইনাস IR 2, মানে 8 মাইনাস I কত 2 এর 9, R দিয়েছে 1, মানে 8 মাইনাস 2/9, $7.78। ঠিক আছে, উত্তরটা আমরা করে দিয়েছি। কিভাবে আসছে 15 অথবা অঙ্কটাও তোমরা ক্যালকুলেশন দেখে নেবে। আমি একবার দেখিয়ে দিই। 6 আর 3 সমান্তরাল মানে 2 হলো, 2 এর সঙ্গে 4.5 মানে 6.5, এই দুটো 5, দুটো মিলে হলো 10। তাহলে মোট রোধ কত হচ্ছে 10, 11, 11.5 আর 6 মানে 18, আর মোট ভোল্টেজ হচ্ছে 4। তাহলে এখানে কারেন্ট হলো 2 এর 9। E2 এর ক্ষেত্রে কারেন্টটা ঠিক দিকে যাচ্ছে, E1 টা উল্টো দিকে যাচ্ছে, তাই এর ক্ষেত্রে E প্লাস IR, এর ক্ষেত্রে E মাইনাস IR। ঠিক আছে, আমরা উত্তরটা পেয়ে গেছি। কত জন ছিল? SC 12। এরপর চলে আসি 16 দাগের প্রশ্ন। কমপ্লিট করে নেবে ঠিক করে। প্রমাণ করতে দিয়েছে হাইগেন্সের নীতি, প্রতিসরণের সূত্র দুটি প্রমাণ করো। 17তে দিয়েছে, সহজ দিয়েছে। 17 গুলো দেখে দিই। 17 এ 16টা নিজেরাই করে নিতে পারবে, যা প্রশ্ন ছিল সবকটাই, না করার কিছু নেই। 1 1 1 0 0 0 1, এটা 2 তে আছে, 10 এ করতে হবে। তাহলে কত হবে? তাহলে 1 into 2 to the power 6 plus 1 into 2 to the power 5 plus 1 into 2 to the power 4 plus 8 into the power 1 into 2 to the power 0। তাহলে এটা হলো 2 to the power 6 মানে 64, 32, 16 যোগ 1, তাহলে কত হলো? 64, 32 মানে হলো 96, 96 আর 16 হলো 112, 113। হিসাবটা তোমরা একটু দেখে নেবে। প্রথমটা হচ্ছে একক মানে 0, 0 ঘর 1, একক দশক হলো 1,
শত, হাজার, লক্ষ, ইউনিট। 2 to the power 6 into 1, 2 to the power 5 into 1, 2 to the power 4 into 1, এই তিনটে 0 বলে গুণ করিনি, প্লাস 2 to the power 0 into 1, তাহলে এটা 64 যোগ পাল্টা 64, 96, 112, 113। তারপরে দিয়েছে এর সঙ্গে আবার বি তে দিয়েছে 113 তুল্য দিক সংখ্যা। দুই দিয়ে ভাগ করছি, 56 দুগুণে 112, 1 থাকলো। 2 দিয়ে ভাগ করলাম 28, 0 থাকলো। 2 দিয়ে ভাগ করলাম 14, 0 থাকলো। 2 দিয়ে ভাগ করলাম 7, 0 থাকলো। 2 দিয়ে ভাগ করলাম 3, 1 থাকলো। 2 দিয়ে ভাগ করলাম 1, তাহলে উত্তরটা তাহলে 1 1 1 0 0 0 1, এটাই তো এসেছিল, ঠিকই আছে, দুটোই সহজ দিয়েছে আমাদের। আচ্ছা, ডি মর্গানের উপপাদ্য লেখো। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর অ্যান্ড নট গেট কি করে পাওয়া যাবে, আগের দিন আমি একটা দেখিয়েছি, আগের ভিডিওতে ন্যান্ড থেকে অরটা দেখিয়েছিলাম, বাকি দুটো দেখে নেবে। এ প্লাস এ বার হচ্ছে 1 আর এ ডট এ বার হচ্ছে 0, ঠিক আছে। পার্ট বি দিয়েছে, এখানে এমসিকিউ গুলো করবে, আর এসিকিউ এর মধ্যে এমসিকিউ না পারলে আমাকে জিজ্ঞেস করে নেবে কমেন্টে, আমি বলে দেবো। তড়িৎ ফ্লাক্সের এসআই একক কি? তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স একক। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। চৌম্বক প্রবাহের মাত্রিক সমীকরণ লেখো। চৌম্বক ক্ষেত্রফল বললো B সমান μ0H, যেখান থেকে H এর মাত্রাটা বার করবে। প্লাস 2D ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি ব্যবহার করেন, তার চোখ ত্রুটি কি? প্লাস মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, লেন্স প্রস্তুতকারক নীতিটি লেখো। পিএনপি ট্রানজিস্টরের প্রতীক আঁকো। কোন অর্ধপরিবাহী নিষিদ্ধ শক্তিপটির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? মোটামুটি আমাদের 0.67 1.1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, 3 ইভির কম হলেই হলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো সমাধান আমরা করে ফেলেছি, এমসিকিউগুলো একটু নিজেরা করে নেবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। পরের দিন আমরা নেক্সট মডেল 3 নম্বর মডেল নিয়ে আমরা চলে আসবো। তোমরা ভালো করে সমাধানগুলো দেখে নাও। কোনো প্রশ্ন, কোনো এমসিকিউ আটকালে কমেন্টে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকে এখানেই আলোচনা শেষ করব।